ছুটির দিন আর বাড়িতে বসেছিলাম, কিন্তু তারপর ভাবলাম বাড়িতে বসে কি হবে, কোনো একটা জায়গা দিয়ে ঘুরেই আসি। আর তাই জন্য বেরিয়ে পড়েছি একটা হিস্টোরিক্যাল জায়গা ঘুরতে। আজকে যাব আলিপুর মিউজিয়াম। নমস্কার বন্ধুরা, আমার নাম ঋত্বিক আর আপনারা সবাই দেখছেন ট্রাভেল উইথ ঋত্বিক ইউটিউব চ্যানেল। চলুন আর কথা না বলে ভিডিওটা দেখা যাক। এখন দাঁড়িয়ে আছি ট্রাম ডিপোতে আর ওয়েট করছি ক্যাব এলেই রওনা দিয়ে দেবো আলিপুরের উদ্দেশ্যে। 20 মিনিট মতোই লাগবে, তো গাড়ি এলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। ক্যাব চলে এসছে আর এটা করেই আমি রওনা দিয়ে দিয়েছি আলিপুর মিউজিয়ামের উদ্দেশ্যে, যেটাকে অনেকে আলিপুর জেল মিউজিয়ামও বলে থাকে। পৌঁছেছি আলিপুর জেল মিউজিয়ামে আর এইবার ঢুকবো টিকিট কেটে। তো টিকিট কেটে নিই, তারপরে এন্ট্রিটা করব। সামনেই লেখা আছে ওয়ে টু টিকিট কাউন্টার। টিকিটটা কেটে দেখা হচ্ছে আপনাদের সাথে। ঢুকে পড়েছি আলিপুর জেল মিউজিয়ামের ভেতরে আর ভেতর দিকে যাচ্ছি। টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা পার হেড, যদি শুধু মিউজিয়াম ঘোরা হয় তাই জন্যে। আর যদি একটা এখানে শো হয় যেটাকে লাইট অ্যান্ড সাউন্ড বলা হয়, ওটার জন্য 100 টাকা করে টিকিট কাটতে হয়। দুটোই কেটেছি, দুটোই দেখার ইচ্ছা আছে। আর এখান থেকে মেন জেলটা স্টার্ট হচ্ছে, তো চলুন একসাথেই দেখে নিই। এটাই হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামের ভেতরটা, যার প্রতিটা কর্নারে একটা করে ইতিহাস লুকিয়ে আছে। জায়গাটা খুবই ওয়েল অর্গানাইজড আর ওয়েল মেনটেন্ড। তবু আমি এই জায়গাটাকে সুন্দর বলছি না, কারণ আজকে হয়তো এই জায়গাটা আমাদের জন্য একটা ঘোরার জায়গা হয়ে উঠেছে, কিন্তু এই জায়গাটা কোনো এক সময় আমাদের ফ্রিডম ফাইটারদের কাছে একটা টর্চারের জায়গা ছিল, আর অনেকে তো এখানে তাদের জীবনও দিয়েছেন। এইবার আমি পায়ে হেঁটে এগিয়ে চলেছি আলিপুর জেল মিউজিয়ামের ভেতরে। এখানে সবকটা জায়গায় সেকশন ওয়াইজ ডিভাইড করা আছে। আর যেই সাইনবোর্ডটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, যদি ওটাকে ফলো করা যায় তাহলে ইজিলি সবকটা জায়গা ঘুরে দেখা যাবে, আর আমি সেটাই করছি। স্টার্ট করছি দ্য গ্যালেস দিয়ে, যেটার বাংলা মানে হচ্ছে ফাঁসির মঞ্চ। প্রবাবলি এই জেলের সব থেকে প্যাথেটিক আর পেনফুল জায়গা এটাই। এই জায়গাটা এসে গায়ে কাটা দিয়ে উঠল। এখানে অনেক ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্সদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, আর তাদের দোষ একটাই ছিল, তারা সবাই স্বাধীনতা চেয়েছিল, তাও নিজেদের দেশে। যেই জায়গাটায় ফাঁসি দেওয়া হতো সেই জায়গাটা আজও চুপচাপ দাঁড়িয়ে আছে। কত না মহান লোক এখানে নিজেদের জীবন দিয়েছে শুধুমাত্র এই দেশের জন্য। এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদের অনেক অনেক সাহসী ফ্রিডম ফাইটার্সরা নিজেদের জীবন দিয়েছে দেশের জন্য। আর পেছনে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই জানলাগুলো আছে, ওখান থেকেই অনেককে ফোর্সফুলি এই দৃশ্যটা দেখানো হতো, যাতে ওরা এরম করার সাহস না দেখায়। ফাঁসির মঞ্চের নিচেই যে কাচের বক্সটা দেখতে পাচ্ছেন, ফাঁসির পরে বডিগুলোকে এনে এখানে রাখা হতো ফার্স্টে। তারপর দূরে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে অটোস্পাই রুম বা ময়নাতদন্ত ঘর। বডিগুলোকে ওখানে নিয়ে গিয়ে চেক করা হতো। কতটা অত্যাচার আমাদের ফ্রিডম ফাইটার্সরা সহ্য করেছে, এখানে না এলে সত্যি হয়তো বোঝা যাবে না। এখন যে বোর্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বোর্ডে সেই সব বিশ্ববিখ্যাত মহান সাহসী ফ্রিডম ফাইটার্সদের নাম লেখা আছে, যারা এই জেলে নিজেদের জীবন দিয়েছিলেন শুধুমাত্র এই দেশের স্বাধীনতার জন্য। এইবার দেখব কন্ডেমশন রুম। ফাঁসির আগে আমাদের মহান ফ্রিডম ফাইটার্সদেরকে এই ছোট ছোট সেলগুলোতে রাখা হতো। এই যে কন্ডেমশন রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কন্ডেমশন রুমটাতেই রাখা হয়েছিল সেই বিশ্ববিখ্যাত ফ্রিডম ফাইটার দীনেশ গুপ্তকে। মাত্র 19 বছর বয়সেই তিনি অত্যাচারী ব্রিটিশার্সদের এগেনস্টে আওয়াজ উঠিয়েছিলেন আর রাইটার্স বিল্ডিংয়ের ওপরে অ্যাটাক করেছিলেন, যার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল আর তাকে এই সেলেই বন্দি রাখা হয়েছিল। এই জায়গাটা থেকে ঘুরে এলাম, সত্যি কথা বলতে না
এখনও একটা সেই ডার্ক ফিলিং আসে, কেমন একটা বলে বোঝাতে পারবো না, একটা খুব ওয়েয়ার্ড ফিলিং হয়। এবার আগের দিকে যাব ঘুরে দেখতে। এটা তো অ্যাকচুয়ালি জেলই ছিল, রিসেন্টলি এটাকে কিছু বছর হয়েছে এটাকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, কিন্তু হিস্ট্রি এখনও এখানে সবকটা দেয়ালেই যেন জড়িয়ে আছে। এবার আগের দিকটাও ঘুরবো, যাওয়া যাক। এইবার যাব জেলের আরেকটা সেকশনে, যেখানে এই দেশের আরও কিছু মহান ফ্রিডম ফাইটার্সদেরকে বন্দি করে রাখা হয়েছিল। এখন আমি চলে এসেছি সেই সেলটার ভেতরে যেখানে ডক্টর বিধানচন্দ্র রায়কে বন্দি করে রাখা হয়েছিল। ফ্রিডম ফাইটার্সদের লিস্ট বানালে ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম থাকবেই থাকবে। এই জেলে ওনার একটা স্ট্যাচুও বানানো আছে। এই সেকশনে আসার আগে আমি 4 জন ফ্রিডম ফাইটার্সের নাম দেখিয়েছিলাম। ডক্টর বিধানচন্দ্র রায়কে নিচে রাখা হয়েছিল, বাকিদের ওপরে। এবার ওখানেই যাব। জেলের নিচের পার্টটা দেখালাম, আর এইবার সিঁড়ি ধরে আগের দিকে যাচ্ছি ওপরে, আর ওখানেই আছে বাকিদের সেলগুলো। তো যাওয়া যাক। চলে এসেছি জেলের ওপরের সেকশনে, আর এইবার দেখব আরও 3 জন বিখ্যাত ফ্রিডম ফাইটার্সদেরকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেই সেলগুলো। এখন আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার প্রবাবলি সবথেকে বড় ফ্রিডম ফাইটারের সেলের সামনে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল। এই দুনিয়া হয়তো এমন কেউ নেই যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে চেনে না। এই জেলেও নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু বানানো আছে, যেমনটা এখন আপনারা সবাই দেখছেন। এইবার এসে পৌঁছলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেলের সামনে, কিন্তু চিত্তরঞ্জন দাসের কোনো স্ট্যাচু জেলের ভেতরে নেই। ওনার স্ট্যাচু কোথায় আছে আমি দেখাচ্ছি। চিত্তরঞ্জন দাসের স্ট্যাচু আছে ঠিক তার জেলের বাইরে। প্রবাবলি বাইরের দিকে তাকিয়ে তিনি একটা ব্রিটিশ মুক্ত ভারতের কথাই ভাবছেন। এবার চলে এসেছি আরেকজন ফ্রিডম ফাইটার যতীন্দ্র মোহন সেনগুপ্তর সেলের সামনে। এখানে তারও স্ট্যাচু বানানো আছে, যেটা জেলের ভেতরেই রাখা আছে, যেমনটা এখন আপনারা সবাই দেখছেন। এই সেকশনটাও ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে। এইবার যাব পরের সেকশনে, তো চলুন যাওয়া যাক। এই জায়গাটার কোণে কোণে হিস্ট্রি লুকিয়ে আছে, আর এমনটা মনে হয় যে হিস্ট্রিগুলো যেন রিলিভ করতে পারি আমরা এখানে। আর আমার ঠিক বাদিকেই আছে নেহেরু সেল। এবার এর ভেতরে যাব আর আপনাদের সাথে এটা শেয়ার করব। এইটা হচ্ছে নেহেরু সেল, আর এই জায়গাটাতেই জওয়াহরলাল নেহরুকে বন্দি করে রাখা হয়েছিল। চলুন এবার এই জায়গাটা কাছ থেকে একটু দেখে নিই আমরা। নেহরু সেলের ঠিক বাইরেই কয়েকটা গাছ আছে যার তলায় বসার জায়গা করা আছে, আর ওখানে ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচুও আছে। বলা হয় এখানে ইন্দিরা গান্ধী জওয়াহরলাল নেহরুর সাথে দেখা করতে আসতেন। এইবার চলে এসেছি এই জেলের আরেকটা সেকশনে। একটা টাইম ছিল যখন এই জায়গাটাকেই গোডাউন হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এখন এটাকে লাইব্রেরি আর সেমিনার হল বানানো হয়েছে। এই জায়গাটার ভেতরে এলে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ান পেন্টার গোপাল ঘোষের অনেক সুন্দর সুন্দর পেন্টিং, যেটা সারা দেয়াল জুড়ে লাগানো আছে। পেন্টিং বাদে তার কিছু লেটার আর বইপত্র এখনও সাবধানে এখানে সংগ্রহ করে রাখা আছে। এখানে এলে আপনারা সেইগুলোও দেখতে পারবেন। আমার পেছনেই আছে জেনারেল সেল। যারা সিভিলিয়ান ছিল, নর্মাল লোক, তাদেরকে এখানেই রাখা হতো, আর খুব কষ্ট করে থাকতো তারা। এক একটা
ছোট ছোট সেলে প্রায় 50 জনের ওপরে রাখা হতো। ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখুন। এটাই হচ্ছে সিভিলিয়ান সেলের বাইরেটা। আর এই এক একটা সেলের ভেতরে প্রায় 50 জন করে বন্দি থাকতো। একটা সেল খোলা আছে, ওর ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জেলের ভেতরটা কিছুটা এমন দেখতে ছিল, আর এইটুকু জায়গার ভেতরেই 50 জনের ওপরে বন্দি থাকতো। আর ওপরে জাস্ট একটা ভেন্টিলেশনের জায়গা, আর কিচ্ছু নেই। এটা দেখেই আন্দাজ করা যায় যে লোকজনদের উপরে সেই টাইমে কতটা অত্যাচার করা হতো। সিভিলিয়ানদের সেল দেখে বাইরে চলে এসেছি, আর এইবার টাইম হচ্ছে আরেকটা সেকশন ঘুরে দেখার। এই আলিপুর জেল মিউজিয়াম বলছি এখন, যদিও বা আগে তো এটা জেলই ছিল। এই জেলে অনেকে আসতো যাদেরকে পাঠিয়ে দেওয়া হতো আন্দামান সেলুলার জেলে। আর বেসিক্যালি এই জায়গাটা ওটাই দেখায়। অনেককে এখান থেকে আন্দামানে পাঠানো হয়েছে, তাদের নাম লেখা আছে এখানে। ভেতরে যাব আর সেটাই দেখবো এবার। এই জায়গাটাতে দুটো সেকশন আছে, একটা টপ সেকশন আর একটা বটম সেকশন। ফার্স্টে বটম সেকশনে যাব, আর ঢোকার মুখেই আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ব্রিটিশের ইন্ডিয়ানকে চাবুক মেরে শাস্তি দিচ্ছে। মনে হয় ইনিও স্বাধীনতা চেয়েছিলেন। নিচের সেকশনে সেরম কিছু নেই। এখানে আন্দামান সেলুলার জেলের একটা মডেল রাখা আছে, আর লেখা আছে তাদের নাম, যাদেরকে এই আলিপুর জেল থেকে পাঠানো হয়েছিল সেই আন্দামান সেলুলার জেলে। লিস্টটা যে এতটা বড় হবে সেটা আমি আন্দাজ করিনি। আর এখানে এরম 3টে লিস্ট আছে। যারাই সেই টাইমে ব্রিটিশারদের এগেনস্টে আওয়াজ উঠিয়েছিল তাদেরকেই জেলে পুরে দেওয়া হতো, কিন্তু এত লোককে একটা জেলে রাখা সম্ভব ছিল না। আর এই জন্যই তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো আন্দামান সেলুলার জেলে। টোটালে 338 জনকে এখান থেকে পাঠানো হয়েছিল আন্দামান সেলুলার জেলে। এইবার এগিয়ে চলেছি এই বিল্ডিংয়ের টপ সেকশনে। চলুন যাওয়া যাক। টপ সেকশনে তো এসে পৌঁছে গেছি, আর এইখানে এলে দেখা যায় যারা জেলে বন্দি থাকে তাদেরকে দিয়ে কি করানো হয়, যেমন নারকোল ছাড়ানো, তারপরে মশলা বানানো ইত্যাদি। এই সব কিছুই এখানে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। এইবার এসে পৌঁছেছি আরেকটা জেলের সেকশনে, যেখানে কোনো রকম রেনোভেশন করা হয়নি। কারণটা আগে বলছি। এই সেকশনটায় একটা পুরো জেলের পার্ট আছে যেটাকে রেনোভেট করা হয়নি। অ্যাকচুয়ালিতে জেলটা যেমন দেখতে আর এখানকার যারা বন্দি থাকতো কীরমভাবে থাকতো ওটাই শো করা হয়েছে, আর ওটাই দেখব। যাওয়া যাক। এন্ট্রেন্সের মুখেই দেখতে পাচ্ছেন একটা স্ট্যাচু, যেটার মাধ্যমে দেখানো হয়েছে যে একজন ঝাড়ু দিচ্ছে। আর ঢুকেই কিছু লোক জামা কাপড় কাচছে, তো কিছু লোক স্নান করছে একই জায়গায়। এখানে যারাই বন্দি থাকতো সবাই এইভাবেই কষ্ট করেই থাকতো। আর এইটুকু জায়গায় কতজন এখানে বন্দি থাকতো তার জাস্ট একটা ছোট ডেমনস্ট্রেশন দেয়া হয়েছে। টাইম হচ্ছে নজরুল সেলে যাওয়ার। এটাই হচ্ছে নজরুল সেল, কিন্তু ভেতরটা এখন রিনোভেশনের কারণে এটা কোনো এক সময় যে জেল ছিল ঠিক করে বোঝা যাবে না। নজরুল সেলের ভেতরে অ্যাকচুয়ালি এই জায়গাটা এলে না বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমাদের কত ফ্রিডম ফাইটার্স ছিল যারা এই দেশের জন্যে, জাস্ট ইন্ডিপেন্ডেন্সের জন্য এতটা ফাইট করেছে। আনকাউন্টেবল লোক দেশের জন্য জীবন দিয়েছে, আর হাজার হাজার লোক হয়তো বন্দি হয়েছে। সবার ব্যাপারে হিস্ট্রি বই আমাদেরকে বলে না, কিন্তু এই জায়গাগুলো এলে না সেই হিস্ট্রিটা অ্যাকচুয়ালি ফিল করা যায়। আর দেয়ালের সব কটা দেয়ালেই তো লেখা আছে, কোথাও ছবি আঁকা আছে, তো অ্যাকচুয়ালি বোঝা যায় যে অ্যাকচুয়ালি তারা কতটা কষ্ট করেছে। আজকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ঘুরতে পারছি তার জন্য। নজরুল সেলের ভেতরে চলে এসেছি, আর ভেতরটা কিছুটা এমন দেখতে। বোঝা মুশকিল কোনো এক সময় এই জায়গাটা একটা জেল ছিল। এখানে কাজী নজরুল ইসলামের একটা স্ট্যাচু আছে, আর দেখানো হয়েছে তিনি কিছু লিখছেন। আমাদের সব ফ্রিডম ফাইটাররা বন্দুক দিয়ে যুদ্ধ করেনি, কেউ কেউ তো পেন দিয়েও যুদ্ধ করেছিল, আর ইনিই হচ্ছে সব থেকে বেস্ট এক্সাম্পল। এবার ঘুরে দেখব পুলিশ মিউজিয়ামটা।
ব্রিটিশ রুল থেকে হাঁপিয়ে আমাদের দেশের অনেক ফ্রিডম ফাইটাররা বন্দুক হাতে বোমা নিয়ে বেরিয়ে পড়েছিল যুদ্ধর ময়দানে। সবাই যে সাকসেসফুল হয়েছিল তা না, অনেকে ধরাও পড়ে গেছিলেন। তাদের ব্যাপারেই এই জায়গাটায় লেখা আছে। এছাড়া পুলিশরা অনেক সময় অনেক জায়গায় রেডও করত। রেড করে যেই সব অস্ত্রগুলো উদ্ধার হয়েছিল সেগুলো আজও এখানে খুব সাবধানে সংগ্রহ করে রাখা আছে। পুলিশ মিউজিয়াম দেখার পর এসে পৌঁছলাম হসপিটাল বিল্ডিংয়ে। যারা এখানে বন্দি থাকতো, তাদের শরীর খারাপ হয়ে যেত বা তাদের কোনো মেডিকেল এমার্জেন্সির দরকার পড়তো, তাদেরকে এখানেই নিয়ে আসা হতো ট্রিটমেন্টের জন্য। এখন কিন্তু এখানে কোনো হসপিটালের ইকুইপমেন্ট রাখা নেই, এটা পুরোটাই একটা এক্সিবিশন সেন্টার করে দেওয়া হয়েছে। এই বিল্ডিংয়ের ভেতরে এখন সেই সব জিনিসগুলো লেখা আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ফ্রিডম ফাইটার্সরা করেছিল। তাদের স্যাক্রিফাইসের কথা, তাদের যুদ্ধের কথা সব কিছুই লেখা আছে। এই জায়গাটায় আসলে হাতে কিন্তু একটু সময় নিয়ে আসতে হবে, কারণ পুরোটা পড়তে বেশ অনেকটাই টাইম লাগবে, কিন্তু পড়লে খুবই ভালো লাগবে। প্রায় বিকেল হয়ে গেছে, তার মানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টাইমও হয়ে গেছে। আর এইবার যাব সেটাই দেখতে। এই শোটা শুরু হয় সন্ধ্যে 6টা থেকে, আর এখন আস্তে আস্তে লোক এখানে আসছে আর বসছে। লোক ভরে গেলে আর একটু অন্ধকার হয়ে গেলেই শোটা শুরু হবে, আর সেটাই দেখার জন্য বসে আছি। জিনিস বর্জন করতে শুরু করলেন। ঘরে ঘরে চরকা, বোনা হতে লাগলো দেশীয় কাপড় খাদি। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক কথায় পরিত্যাগ করলেন বিদেশি পরিধান, শুরু করলেন খাদির পোশাক পরা। তাঁর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে এলেন দেশাত্মবোধের জ্বলন্ত আদর্শে উদ্দীপ্ত আর এক তরুণ। তার নাম সুভাষচন্দ্র বসু। সাজো সাজো রব, সমস্ত অভ্যর্থনা সমারোহ বয়কট করতে রাতারাতি আন্দোলন গড়ে তুললেন সুভাষচন্দ্র। অচিরেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো আলিপুর জেলে। আর কয়েকদিন পর এই জেলেই গ্রেপ্তার হয়ে এলেন চিত্তরঞ্জন দাস। ওই বছরেই 8ই ডিসেম্বর সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে 3 ডাকাবুকু তরুণ বিনয় কৃষ্ণ ঘোষ, বাদল গুপ্ত এবং দীনেশ চন্দ্রগুপ্ত দিনে দুপুরে রাইটার্স বিল্ডিং এর এক দুঃসাহসিক অভিযান চালিয়ে হত্যা করলেন কর্নেল সিমসনকে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের অহংকার ধুলোয় মিশে গিয়েছিল সেদিন। গ্রেপ্তারি এড়াতে 3 জনই আত্মহননের পথ বেছে নেন। বিনয় আর বাদল মারা গেলেও দীনেশকে বাঁচিয়ে তোলা হয়। বিচারের জন্য আনা হয় তাকে আলিপুর জেলে। নেহরু টকবক করছিলেন আশায়, উৎসাহে, উদ্দীপনায়। ইন্দিরার আগমনে তাতে যোগ হলো আনন্দের আবেশ। আন্দোলন চলাকালীন 9 বার কারাবরণ করতে হয় নেহরুকে। তার সর্বসমেত কারাবাসের মেয়াদ ছিল 3259 দিন। অবশেষে 1947-এর 15ই আগস্ট মধ্যরাতে ঘোষিত হল দেশের স্বাধীনতা। জওহরলাল নেহরু হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দিল্লির লালকেল্লায় উড্ডীন হল স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। লাইট অ্যান্ড সাউন্ড দেখা শেষ, আর এইবার বাড়ি ফেরার টাইম। আশা করি এই ভিডিওটা অন্য ভিডিওর মতো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আরও এরম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। ততদিন সবাই ভালো থাকবেন। স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।